Hello and welcome FPL managers. Welcome to ঘন ফুটবল। আমরা আমাদের উইকলি শো ফুট আলোচনা দিয়ে FPL ঘন শো নিয়ে আবারও আসছি এবং আমার সাথে পরিচিত মুখ আপনাদের সবাই। আশফাক আছেন আমার সাথে আজকে, প্রণয় আর পারভেজ। সো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের গেম উইক 10 ডিসকাশন নিয়ে। সো সাথে থাকুন। সো শুরু করার আগে আমি যেটা করব সেটা হলো যে আমি একটু প্রেজেন্টেশনটা শেয়ার করে নিই। সো সেক্ষেত্রে আজকে আমাদের যেটা থাকবে প্রেজেন্টেশনে সেটা হলো আমরা ফিক্সচার নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি আমরা যেটা করব যে আমরা ট্রান্সফারস নিয়ে আলোচনা করব, আমরা ক্যাপ্টেন্স নিয়ে আলোচনা করব, প্লাস ডিফারেন্সিয়ালস। এবং আমাদের একটা নতুন এডিশন আছে, যে এডিশনটা হলো হট টপিক। ঠিক আছে, সো সেই হট টপিকস নিয়ে আমরা কথা বলবো। বাট শুরু করার আগে আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকলো, প্লিজ 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 অফকোর্স আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন বাজাতে ভুলবেন না, যাতে আপনারা আমরা রেগুলার যে কন্টেন্টগুলো করছি সেই কন্টেন্টগুলো যেন আপনারা কন্টিনিউয়াসলি ফলো করতে পারেন। অ্যান্ড অফকোর্স আমাদের ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমরা সেখানে রেগুলার কন্টেন্টও ক্রিয়েট করছি। সো ওয়েলকাম গাইজ। ওয়েলকাম নাদিম। থ্যাংক ইউ। রাইট, সো শুরু করা যাক ফিক্সচার্স দিয়ে। পারভেজ, টেক আস থ্রু। হ্যাঁ, প্রথমেই গেম উইক 10 এর ফিক্সচার যদি আমি বলি, এখানে মোটামুটি অনেকগুলো ফিক্সচারই কথা বলার মতো। বাট আমি যদি মনে করি যে এখানে যদি আমি টপ 4 ফিক্সচার ধরি, তাহলে আমি প্রথমেই বলবো ব্রাইটন ভার্সেস লিভারপুল। ব্রাইটন ভার্সেস লিভারপুলের ম্যাচটা, এখানে লিভারপুলের জন্য এই ম্যাচটা যেহেতু ব্রাইটনের ডিফেন্সিভলি একটু লিকি, এখানে লিভারপুলের অ্যাসেটরা আমার মনে হয় ভালো কিছু করতে পারে। তারপরে যদি আমি দেখি যে ম্যানচেস্টার সিটি ভার্সেস বার্নলি, এখানে ম্যানচেস্টার সিটির এই ফিক্সচারটা ম্যানচেস্টার সিটির জন্য যথেষ্ট একটা ভালো একটা ম্যাচ, এবং ম্যানচেস্টার সিটি যদিও এই এখন পর্যন্ত তারা সেভাবে জ্বলে উঠতে পারেনি, তো আই থিঙ্ক ধীরে ধীরে তারা আস্তে আস্তে খেলার মধ্যে ঘুরতেছে, তাদের কম্বিনেশন এবং সবকিছুর মধ্যে একটা আস্তে আস্তে ছন্দর ছোঁয়া দেখা যাচ্ছে। তো আই থিঙ্ক এখানে ম্যানচেস্টার সিটি অ্যাসেটরা এখানে ভালো একটা কিছু দিতে পারে, এরকম আমার মনে হয়। আর একটা ফিক্সচার যদি বলি, তাহলে লিস্টার সিটি ভার্সেস ফুলহ্যাম। লিস্টার সিটি ভার্সেস ফুলহ্যাম এই ম্যাচে যদিও লাস্ট ম্যাচ লিস্টার লিভারপুলের সাথে 3-0 গোলে হারে গেছে, বাট আই থিঙ্ক লিস্টার যেহেতু এখনো টপে আছে, টপের মধ্যেই আছে তারা, তো লিস্টার আই থিঙ্ক এখানে ফুলহ্যামের সাথে এই ম্যাচে লিস্টারের অ্যাসেটরা যথেষ্ট কার্যকরী হবে। আর একটা ম্যাচের কথা আমি বলবো, সেটা হলো এভারটন ভার্সেস লিডস ইউনাইটেড। আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা থেকে যাদের লিডস অ্যাসেট আছে এবং যাদের এভারটন অ্যাসেট আছে, এই ম্যাচটা থেকে আসলে একটা ওপেন ম্যাচ হবে। আই থিঙ্ক সো, একটা ওপেন ম্যাচ হবে এবং এই ম্যাচে সাধারণত আমার মনে হয় যে গোলের একটা ভালো আমরা দেখতে পারবো। আই থিঙ্ক এই ম্যাচটাতে আমরা লিভারপুল না সরি লিডস এবং এভারটনের দুইজনের অ্যাসেট থেকেই আমরা বেনিফিটেড হইতে পারবো। রাইট, সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আমার মনে হয় আমরা অন্যদেরকেও জিজ্ঞেস করি যে তাদের কোনো পছন্দের ফিক্সচার আছে কিনা। সো সেক্ষেত্রে আশফাক। Well, popular fixtures যে চারটা পারভেজ অলরেডি বললেন, তো অলরেডি কভার্ড। I think তারপরও ইউনাইটেড ভার্সেস সাউথহ্যাম্পটন ফিক্সচারটা ইজ সামথিং আই হ্যাভ মাই আই অন। কারণ হচ্ছে গিয়ে ফার্নান্ডেজের, হ্যাঁ, তো আপনিও ডিসকাস করেন, আপনাকে তো আমি দেখাচ্ছি না। তো এটা পার্টিকুলার রিজন হচ্ছে কি, ফার্নান্ডেজের অ্যাওয়ে রেকর্ড ইজ প্রিটি ডিসেন্ট। So as a result, I think it might be a high-scoring game for Fernandes particularly. এছাড়া the popular fixtures I think is already covered by Parvez bhai. Right, প্রণয়, কোন ফিক্সচার আছে পার্টিকুলারলি? আমার মনে হয় দুইটা ফিক্সচারের কথা বলা যেতে পারে। চেলসি টটেনহামের ফিক্সচারটাও যথেষ্ট ভালো। টটেনহামের যে ধরনের এক্সপ্লোসিভ পারফরম্যান্স অ্যাওয়ে ম্যাচে তো খুবই ভালো করছিল, আর চেলসির ডিফেন্সিভ পারফরম্যান্স যদিও এখন অনেকটা ইমপ্রুভ করেছে, বাট আমার মনে হয় যে সন আর কেইনের যে ধরনের আর কি ফর্ম আছে, আর মরিনোর যেহেতু ওল্ড ক্লাবের প্রতি আসলে এক ধরনের আসলে কম্পিটিশন থাকে, আমার মনে হয় ভালোবাসা থেকে আমার মনে হয় যে টটেনহামের খেলাটা ডিফারেন্ট হতে পারে। এবং লাস্ট উইকে আমরা যখন ডিসকাস করেছিলাম হয়তো টটেনহাম এই টাফ ফিক্সচারের মধ্যে দিয়ে কেমন যাবে, ফার্স্ট ফিক্সচারটা খুবই ভালো খেলেছে, সন এবং কেন দুজনই পয়েন্টের ভিতরে ছিল। আমার মনে হয় যে এই ফিক্সচারটা ইগনোর করা ঠিক হবে না।
আর First সেকেন্ড half যদি that বলি was a Mourinho mind game master class. মানে এক স্টার্লিং ধরনের মাস্টার যা ক্লাসই যা ছিল আর যা কি। কমেন্ট করলো যে eventually হচ্ছে গিয়ে স্টার্লিং got benched আর কি। তো it was a Mourinho master class, no doubt. আর সেকেন্ড যদি বলি আমার মনে হয় ওয়েস্ট হ্যাম অ্যাস্টন ভিলা এই ফিকচারটা যথেষ্ট মানে পয়েন্ট স্কোরিং হতে পারে। অ্যাস্টন ভিলার ডিফেন্সিভ পারফরম্যান্স খুবই বাজে। মার্টিনেজকে নিয়ে যে ধরনের প্রত্যাশাটা প্রথম 2 গেমে মার্টিনেজ দেখিয়েছিল সেটা ধীরে ধীরে আসলে ফেড হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে ওয়েস্ট হ্যামের যে ধরনের পারফরম্যান্স অ্যাটাকিং পারফরম্যান্স এখানে গোল হওয়ার সম্ভাবনা আছে। আর অ্যাস্টন ভিলা যেহেতু আগের ম্যাচটা খুবই বাজে খেলেছে এখানে একটা কামব্যাক করার চেষ্টা করতে পারে। পটেনশিয়ালি গ্রিলিশ এবং ওয়াটকিন্স এর পয়েন্টের আসলে আশা করা যেতে পারে এখানে। আমার মনে হয় যে এই ফিকচারটাও যথেষ্ট এই গেম উইকের জন্য যথেষ্ট পয়েন্ট স্কোরিং হতে পারে। Right. And I slightly disagree regarding the attacking, yeah. কারণ I think West Ham হচ্ছে কি যতক্ষণ না অ্যান্টোনিও ফেরত আসতেছে they have not been look very promising attackingly আর কি। So when Antonio is in the team, they seem completely different হ্যাঁ এটা prospect. অবশ্যই সত্য, বাট মিডফিল্ড কিন্তু খারাপ খেলছে না। অ্যান্টোনিও ছাড়াও যে গোল স্কোর হচ্ছে না তা না, স্কোর কিন্তু মোটামুটি 1-2টা গোল হচ্ছে। আমার মনে হয় যে অ্যাস্টন ভিলার যে ধরনের ডিফেন্সিভ পারফরমেন্স আমরা আশা করছিলাম সে ধরনের ডিফেন্সিভ পারফরমেন্স দিতে পারছে না। That's true. এই কারণে হয়তো হচ্ছে গিয়ে ওয়েস্ট হ্যামের বাকি যারা আছে অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে ফর্নালের কাছ থেকে বোয়েনের কাছ থেকে গোল আসতেই পারে। বাট কোনো কিছু তো আসলে একদম 100% প্রেডিক্ট করা সম্ভব হচ্ছে না। হয়তো আসতে পারে। হ্যাঁ রাইট। আমি একটাই ফিক্সারের কথা, যেহেতু আমি যতগুলো ফিক্সারের চিন্তা করছিলাম যেগুলো নিয়ে ডিসকাস করব সবই কেড়ে নেওয়া হয়েছে, সো আমি জাস্ট একটা প্রথম ফিক্সারটার কথাই বলছি আর কি, ক্রিস্টাল প্যালেস ভার্সেস নিউক্যাসল। যাহা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে তারা মনে হয় আশাবাদী হতে পারে, কারণ আমি আবারও বলছি, বারবারই বলছি, নিউক্যাসলের বর্তমান ডিফেন্স কিন্তু রাফা বেনিতেসের ডিফেন্স না। সো আমার মনে হয় না অনেকে এই জিনিসটা বুঝছে বা বুঝে না বা শুনে না, বাট নিউক্যাসল হলো একটা টিম যে টিমটার উপরে আসলে আমাদের এখন ক্যাপিটালাইজ করা উচিত আর কি। তাদের বিপক্ষে যখনই খেলা থাকবে আমার মনে হয় সেক্ষেত্রে আমাদের একটু নজর দেওয়া উচিত বিশেষ করে। সো যাহার ওনার্স আই ডোন্ট থিংক সো। But at the same time প্যালেস তো আপনার ডিফেন্সিভ টিম না, মানে প্যালেসের থেকে তো আপনি বেশি গোল এক্সপেক্ট করেন না। মানে রয় হডসনের টিম হিস্টোরিক্যালি তো অনেক ডিফেন্সিভ, রাইট? না, আই এগ্রি, বাট লাস্ট ম্যাচে কিন্তু গতকালকের ম্যাচে না, গেমিক 8 এর ম্যাচটা যদি তুমি দেখে থাকো তাহলে দে ওয়ার লুকিং মাচ মোর অ্যাটাকিং দেন দে ওয়ার। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে দে লুক আ লিটল বিট বেটার। কালকেও যেমন তারা বার্নলির সাথে কিন্তু যথেষ্ট অ্যাটাকিং খেলছে, যদিও ইন দি এন্ড দে লস্ট, বাট তারা ভালো খেলছে। বাট এনিওয়ে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, ফিক্সার্স থেকে ট্রান্সফার শুরু করার আগে আমি একটা কথা বলে নেই, আমরা এখানে কোনো ম্যান সিটি অ্যাসেট ডিসকাস করব না, কারণ আমাদের শেষের দিকে আমাদের হট টপিক যে ডিসকাশনটা ম্যানচেস্টার সিটি নিয়ে আছে, সো সেক্ষেত্রে আমরা সেখানে ফোকাস করব। সো এখানে জাস্ট ম্যানচেস্টার সিটি ছাড়া অন্যান্য ট্রান্সফার যদি কোনো কিছু থাকে আমরা সেই সব অপশনস নিয়ে কথা বলবো। সো এপিএল ম্যানেজার্স প্লিজ স্টে টিউনড। রাইট, প্রণয়। তো জোটার ব্যাপারে যেটা আসলে বলা যায় যে মানে সালা যখন ছিল না, সালা যে সময়টা ছিল না সেই সময়টা জোটা আসলে অ্যাটলিস্ট গোল দিয়ে হচ্ছে গিয়ে আমাদেরকে খুশি করতেছে। বাট প্রবলেম হচ্ছে গিয়ে জোটা কিন্তু যতগুলি গোল স্কোর করেছে সবগুলি হোম ম্যাচে। অ্যাওয়ে ম্যাচে এখনো পারফরমেন্স, প্রিমিয়ার লিগে পারফরমেন্স এখন পর্যন্ত আমরা দেখিনি জোটার কাছ থেকে। বাট আমার মনে হয় যে নেক্সট গেম উইকটা যেহেতু একটা একটু হচ্ছে গিয়ে ইজি অপোনেন্টের সাথে ডিফেন্সিভলি, আমার মনে হয় জোটার কাছ থেকে পয়েন্ট আসতে পারে। বাট এখানে একটা চিন্তার বিষয় হচ্ছে যদি সালা ব্যাক করে তাহলে জোটার পজিশনটা নিয়ে হয়তো এক ধরনের ডিলেমা তৈরি হতে পারে। লাস্ট ম্যাচে ফিরমিনো কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, ফিরমিনো একটা স্কোর করেছে এবং ওর থ্রু আউট দ্য 90 মিনিটস আসলে ফিরমিনো যে পারফরমেন্স সেটা ডিফারেন্ট ফিরমিনোকে আমরা দেখেছি। তো এখানে জোটার যে গেম টাইম সেই গেম টাইমটা হয়তো কমতে পারে। বাট টপ ট্রান্সফারে সে আছে কারণ সে গোল স্কোর করছে, এই কারণে সে আছে। আর সেকেন্ড, ব্রুনো ফার্নান্দেজ লাস্ট 2টা গেম উইকে খুবই ভালো খেলেছে। হোম অ্যাওয়ে 2টা ম্যাচই আসলে সে 10+ হল দিল এবং বিশেষ করে ফার্নান্দেজের অ্যাওয়ে পারফরমেন্স, ম্যানচেস্টারের অ্যাওয়ে পারফরমেন্সও ভালো এবং ফার্নান্দেজের তো অবশ্যই ভালো। সো এটা খুবই লেজিট যে সে টপ ট্রান্সফারের ভেতরে থাকবে। থার্ড হচ্ছে গিয়ে ভার্ডি অলরেডি যেটা আমরা আশা করেছিলাম যে লিভারপুলের ম্যাচ থেকে হয়তো সে ভালো খেলা শুরু করবে, বাট ওভারঅল লেস্টারের পারফরমেন্সই খুবই বাজে ছিল। লিভারপুল আসলে ডিফেন্সিভ এবং অ্যাটাকিং এতটা সলিড ছিল যে লেস্টার একদমই সুযোগ পায়নি।
বাট নেক্সট ম্যাচ থেকে যেহেতু ভার্ডি খেলবে ফুলামের সাথে, আমার মনে হয় যে ভার্ডি ডাবল ফিগারে স্কোর দিতেই পারে, খুব ইজি হবে হয়তো ওই ম্যাচটা। এই কারণে আসলে ট্রান্সফার ইনে টপ 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 3 ভেতরে এসে আছে। আর লাস্টলি যদি বলি যে কালভার্ট লুইন একদম সিজনের শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা গেম উইকে আসলে সে খুবই ভালো রিটার্ন দিচ্ছে, এবং লাস্ট ম্যাচেও 2টা গোল করে যথেষ্ট ভালো পয়েন্ট রিটার্ন দিচ্ছে। এবং এভারটনের যে 3টে অ্যাসেটের কথা আমরা সবসময় ডিসকাস করছি, কালভার্ট লুইন, রিচার্লিসন এবং রদ্রিগেজ, এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে আসলে কালভার্ট। আমার এটা খুবই লেজিট। এর বাইরে আপাতত আমি এই সিজনে এই গেম উইকের যদি কথা বলি, তাহলে যারা কেইন এবং সনকে অলরেডি বের করে দিছে, তাদের জন্য আসলে এক ধরনের ডিলেমা তৈরি হবে যে কেইন আর সনকে কি যে কোনো একজনকে কি আবার ব্যাক করাবে কি। তো এটা একটা ডিসকাশন ইস্যু হতে পারে আসলে টপ ট্রান্সফারে। এই উইকের পারফরমেন্সের উপরে নির্ভর করবে তাদের দুইজনের আসলে ট্রান্সফার ইন করার যে ধরনের বিষয় সেটা। রাইট, Okay. আমার মনে হয় এই টপিকটা নিয়ে আমার মনে হয় ট্রান্সফার ইন ওয়েদার টু কিপ কেইন অর ওয়েদার টু কিপ সান, নাকি একজনকে বের করে দিব, আমার মনে হয় এই ক্ষেত্রে আমি একটু আশফাককে বলতে চাই। আশফাক, হোয়াট ডু ইউ থিংক? Well, depends on your strategy. আমি আমার স্ট্র্যাটেজি যদি বলি আসলে well recent কয়েক গেম উইকে হচ্ছে গিয়ে টটনামের অ্যাটাকিং পোটেনশিয়াল একটু কমে গেছে, তো ডাবলিং অন স্পার্স অ্যাসেটস মানে যেটা আমার অলরেডি ছিল, তো ইন দ্য শর্ট টার্ম অ্যাট লিস্ট টিল গেম উইক 15, so is not my current strategy right now. আমার স্ট্র্যাটেজি ইউজুয়ালি থাকে, আমার ফিক্সচার্স গায়ে, আমি ফিক্সচার্স দেখে টিম করি। তো আই still have Kane in my team, so there is a good chance I will bring in some other assets such as Man City assets বা কিছু একটা। তো কারণ আমরা রিসেন্ট যদি শর্ট টার্ম ফিক্সচার্স দেখি যে কেইন বা সন গেম উইক 16 এগেইনস্ট ফুলহ্যামের আগে একটাও মানে ক্যাপ্টেন্সির মতো ফিক্সচার্স নাই। তো ওই সময় হয়তো I'll again bring them in when their fixtures change again. Right, that's a good way of moving on, to be honest, and I think it's a very viable strategy. অনেকে এটা করছে, I'm at least doing it. So আমি সনকে বের করে দিয়েছি already, so good luck with me. আমি অবশ্য different, but anyway, let's go to the best captains for this week. Ashfaq. So ক্যাপ্টেন্সির মধ্যে সবচেয়ে পপুলার অপশন, এই one of the most popular options এই উইকে is Vardy. So Vardyর একটা ব্যাপার যে Vardy although is a popular pick but is not one of the most popular because of Vardy's high price point. মানে অনেকে ভার্ডিকে দেখা গেছে যে with keeping City assets or Spurs and Liverpool assets, ভার্ডিকে সবাই ওদের টিমে অ্যাকোমোডেট করতে পারে না। So if you want to take in Vardy, you'll probably have to sacrifice somewhere else. So regarding people who want to have a short-term gain, but regarding in your mini leagues, so Vardy is a very viable captaincy option. He's at home. Fulham probably has one of the worst defenses a season Premier League. So আমারও যেমন একটা স্ট্র্যাটেজি হয়ে দাঁড়াচ্ছে যে I'm targeting captaincy options against Fulham or West Brom. সেটা আমারও একটা স্ট্র্যাটেজি। তো if you are bringing in Vardy but you already have Vardy, this is probably one of the best fixtures you can give him captaincy to. আচ্ছা, next হচ্ছে Kevin De Bruyne. Kevin De Bruyne is, well, মানে although Manchester City has been inconsistent, Kevin De Bruyne has been not. সে এখনো has the most amount of chances created for his team. He also looked very menacing again in the first game. He created 2 big chances, I think. No player made more chances than him. He's still attacking. He's still very threatening. He's on set pieces. He has penalties. So যারা গেম উইক 10 onwards জানেন যে সবাই যে গেম উইক 10 onwards হচ্ছে কি ম্যানচেস্টার সিটির ফিক্সচার সুইং হচ্ছে, মানে they have some easy fixtures with Fulham and some weaker opponents. So if you want to bring in Kevin De Bruyne, already have him, this is one of the good fixtures that you can give him captaincy to. Bruno Fernandes is carrying the Manchester team as a whole. সে নিজেই one man army হয়ে যাচ্ছে আস্তে আস্তে. Even if the Manchester team is underperforming, Bruno Fernandes is performing above them. মানে he is becoming Mr. Manchester United. মানে
in honestly speaking. I'm a Manchester United fan, but it's kind of becoming a one-man show. So amount of consistency he has shown since his transfer to the Premier League is nothing short of phenomenal. Kevin De Bruyne and Bruno Fernandes can go head to head in terms of consistency. So regarding having him in, I think it's a very viable solution, viable option for the long run, I guess. Even if the team itself plays bad, Bruno Fernandes is always performing. Salah ব্যাপারে আমার is an outside shot. It's an outside shot because Salah has since been COVID negative, and I'm very optimistic that Salah will play next match. যদিও of course because of the COVID situation 100% বলা যাচ্ছে না, but I'm very adamant I'm very hopeful that Salah will play next match. And I think because he has had a gap in his playing or something, I think he will be hungry, and I think he has a point to prove, or I think he will score some points. So if anyone has any other captaincy options, can discuss as well. I don't have any captaincy options, but I just have a remark about Salah. I'm not very confident about whether Salah will play. আমার কাছে মনে হচ্ছে, but I hear so many. এই কথা বললেন না, হ্যাঁ আমি আমার ট্রান্সফার রেখে দিছি সালাহ। না আমি বলছি না যে সে একদমই খেলবে না, আমি এটাও, বাট আমার কাছে মনে হচ্ছে যে সে খেলবে না, এবং সেটার পিছনে একটা লজিক হলো যে সাধারণত নেগেটিভ টেস্ট হওয়ার পরে শোনা যাচ্ছে যে 10 দিনের একটা প্রসেস চলে, যেটা আমরা আগেও ডিসকাস করছিলাম আর কি, যে 10 দিনের একটা প্রসেস চলে। এখন এই 10 দিন কি এর মধ্যে পড়ছে কি পড়ছে না, গত বৃহস্পতিবার থেকে এই শনিবার আস্তে আস্তে কি 10 দিন হচ্ছে কি হচ্ছে না, আমি আসলে শিওর না। সো সেক্ষেত্রে আমি জানি না, আমার টিমে সালা নেই, সো আই এম নট ওয়ারিড অ্যাবাউট ইট, বাট আমি অন্যান্য ম্যানেজার যারা রেখে দিয়েছে আর কি। সালার ক্ষেত্রে আমি একটা নিউজ যেটা আমি দেখলাম আজকে লাস্ট, সেটা হলো সালা মেবি কালকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে যদি অ্যাভেলেবেল হওয়ার একটা পসিবিলিটি আছে। কালকে চ্যাম্পিয়ন্স লিগের যে ম্যাচটা আছে এখানে সম্ভবত ক্লব সম্ভবত একটা প্রেস কনফারেন্স হইছে আজকে, সামথিং ইন্ডিকেট করছে আর কি সালা মেবি অ্যাভেলেবেল ওই ম্যাচে। আই থিংক এখনো সে একদম 100% কনফার্ম না, সে ম্যাচের জন্য ফিট আর কি, এই ধরনের কিছু বলছে, বাট তার ওই যে 10 দিনের কন্ডিশনটা আসলে Klopp has said that he has tested negative and he can join training. So if he can join training, that means he's not self isolating, right? So আমার লজিক বেসিক্যালি হচ্ছে গিয়ে ওইটাই ছিল আর কি। So if he can join training, he will probably play. But then again that's a very good point. That's a very good point, Ashfaq. এবং আমি পারভেজের সাথে এবং তোমার এই পয়েন্টের সাথে আমি যদি একো করি, প্রবলেমটা আসলে তখনই সলভ হয়ে যাবে যদি আমরা কালকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দেখি যে হি ইজ ইন দ্য বেঞ্চ অর হি ইজ প্লেইং, ঠিক আছে, দেন উই নো এক্স্যাক্টলি ঠিক আছে যে ভাই। But anyway, I don't have Salah, so I don't really have to worry about him. Anyway, let's move on to the next topic. Or any other captain suggestion? না, আমার মনে হয় এই চারটা গেম উইক এই চারটা ম্যাচে টপ প্লেয়ার আছে, তারা ছাড়া আসলে এই উইকের জন্য আর তেমন কোনো ভায়াবল ক্যাপ্টেন অপশন আমার কাছে নেই। পারভেজ কি যেন বলছিলি? আমি ক্যাপ্টেনের জন্য যদি আমি কিছু জিনিস বলি, সেটা হলো ডি ব্রুইনের ক্ষেত্রে। ডি ব্রুইন আমি ম্যানচেস্টার সিটির একটা রেকর্ড আমি বলতে চাই। ম্যানচেস্টার সিটি কিন্তু গত লাস্ট 3-4টা ম্যাচে বার্নলের সাথে কিন্তু মোটামুটি একটা হিউজ মার্জিনে জয়লাভ করছে, 5-0, 4-1, আবার 5-0, তারপরে 4-0, এরকম একটা হিউজ ডিফারেন্স আছে এফএ কাপ থেকে শুরু করে বিভিন্ন ম্যাচে। তো এটা কিন্তু ভার্ডির একটা ম্যানচেস্টার সিটির একটা প্লেয়ারদের একটা রেকর্ড। আর একটা যদি আমি বলি ব্রুনো ফার্নান্ডেস কিন্তু এখন পর্যন্ত এই সিজনে যে 3টা অ্যাওয়ে ম্যাচ খেলছে, তিনটাই সে, একটা ছিল ব্রাইটনের সাথে, সেখানে 12 পয়েন্ট স্কোর করছে, একটা ছিল নিউক্যাসলের সাথে 11 পয়েন্ট স্কোর করছে, একটা ছিল এভারটনের সাথে 17 পয়েন্ট স্কোর করছে। তার মানে সে 3টা অ্যাওয়ে ম্যাচেই কিন্তু এখন পর্যন্ত ভালো একটা বিগ শট দিছে। এটা খুব আমি একটা জাস্ট স্ট্যাট শেয়ার করলাম আর কি। রাইট, জাস্ট কুইকলি তাহলে জিজ্ঞেস করি আমি যে পার্সোনাল ক্যাপ্টেন কার কি? আমার যেমন ব্রুনো ফার্নান্ডেস, আমি যতটুকু চিন্তা ভাবনা করছি আর কি। বাট এনিওয়ে, পারভেজ তোর পার্সোনাল ক্যাপ্টেন কে হতে পারে? আমার পার্সোনাল ক্যাপ্টেন আমারও ব্রুনো ফার্নান্ডেস, অথবা যদি আমি ডি ব্রুইন বা অথবা ভার্ডিকে যদি কাউকে নিতে পারি তাহলে এখান থেকে ডি ব্রুইন, ভার্ডি অথবা ফার্নান্ডেস। বেসিক্যালি আমি ব্রুনো ফার্নান্ডেজের উপরে যাওয়ার চিন্তা করছি। আশফাক? আমি বললে আপনি জেনে যাবেন, এই জন্য আমি বলবো না। বাট আমার স্ট্র্যাটেজি হচ্ছে কি, আই হ্যাভ নট মেড মাই ট্রান্সফারস ইয়েট।
I'm still hesitant because of my long-term plans. Like I really want to take Vardy, but Vardy nile আমার team becomes a bit unbalanced. Short-term option হিসাবে আমি তো transfer করতেও যাচ্ছি না, so it all depend on my transfer. If I can bring in Vardy, I'll probably cap Vardy, but I'm not sure if I will bring him for just 1 or 3 fixtures, something like that. I've not decided yet, but দেখা যাক। গুড। এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, আমাকে না জানানোটা নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হলো যে আমাকে না জানাইতে যায় আবার লাস্ট মোমেন্টে যে ক্যাপ্টেন্সিতে আবার গলতি করো না আর কি, সেটা আবার এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, No big harm done. No, আমার 2 points এর গ্যাপ হইছে, Fernandes gave me 11, Dominic Calvert gave me 13, so 2 points এর গ্যাপ, no big harm done. Could have been, I admit, could have been আর কি বল ওই তো। রাইট, প্রণয় তোর ক্যাপ্টেন? Vardy. I'll go for Vardy. Okay, all right, let's go. Vardy আছে? Okay, let's go to the differential section যেটা আমি কভার করব বেসিক্যালি। সো শুরুতে মেসন মাউন্ট। নাও অনেকেই মেসন মাউন্টকে আসলে অনেক ধরনের কথা বলছে যে সামহাউ সে রোটেশন রিস্ক এই সেই হ্যান, বাট আমি যতটুকু দেখছি যে মাউন্ট ইজ কন্টিনিউয়াসলি প্লেইং, এবং সামহাউ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড বলো আর গ্যারেথ সাউথগেটই বলি, যাকেই বলি না কেন, আমরা দুইজনই ইংলিশ ম্যানেজার, দুইজনই সামহাউ হ্যাজ আ লট অফ ফেথ ইন মেসন মাউন্ট, অ্যান্ড হি ইজ বিন স্কোরিং কোয়াইট কনসিস্টেন্টলি, 3টা অ্যাসিস্ট এবং একটা গোল আছে, এবং এপিএল গোল ইনভলভমেন্ট প্রায় 22%। সো বেসিক্যালি চেলসির মোস্ট অফ দ্য বক্স আবার দেখা যাচ্ছে যে হলো 18টা, আর ইনসাইড দ্য বক্স হলো 5টা, আবার পয়েন্টসও বেশ ভালো। সো আই থিঙ্ক হি ইজ গোয়িং আন্ডার দ্য রেডার, এবং অনেকে আমরা এটাকে সামহাও এই একটা ন্যারেটিভের মধ্যে পড়ে যাচ্ছি যে সে রোটেশন রিস্ক, সে অথবা খেলবে না, পুলিসিস থাকবে বা জিয়াস খেলবে বা ওয়ার্নার খেলবে, বাট সামহাও জিয়াস, পুলিসিচ, ওয়ার্নার যেই বলি না কেন, এরা সবাই সাইডলাইন হয়ে কিন্তু মেসন মাউন্ট কিন্তু কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছে। সো আই থিঙ্ক ইটস টাইম দ্যাট উই শুড স্টার্ট লুকিং এট হিম। প্রাইস হলো only 6 million, so it's a good one. At least গত সিজনে তার রেকর্ড খুবই ভালো ছিল, so it's not like he's new. নেক্সট হলো হার্বি বার্নস। লিস্টারের ফিক্সচারের কারণে পার্টিকুলারলি এটাকে আমি সিলেক্ট করছি, এই কারণে যে লিস্টারের ফিক্সচার আগামীতে ভালো, সো অনেকে আমরা ভার্ডিকে নিতে নাও পারি, বাট ইফ ইউ আর লুকিং টু কভার আপ উইথ লিস্টার, আই থিঙ্ক হার্বি বার্নস ইজ আ গুড অপশন। ঠিক আছে, দ্য লাস্ট ওয়ান আগেন যেটা আমি বলবো, যেটা আলটিমেটলি আমাদের একটা গুড সেগওয়ে হবে নেক্সট টপিকের জন্য, সেটা হলো রুবেন ডিয়াস। রুবেন ডিয়াস ইন এ সেন্স যে সে গেম উইক 4 থেকে কন্টিনিউয়াসলি 90 মিনিটস করে খেলে গেছে। সো বেসিক্যালি যবে থেকে সে ট্রান্সফার ইন হয়ে আসছে আর কি, তবে থেকে সে কন্টিনিউয়াসলি খেলে গেছে, এবং হি ইজ নট ভেরি অ্যাটাকিং। সো অ্যাটাকিং পার্সপেক্টিভ থেকে আমরা অনেক কিছু নাও চিন্তা করতে পারি, বাট ডিফেন্সিভলি আমরা তাকে চিন্তা করতে পারি। বাট ম্যানচেস্টার সিটি ডিফেন্সিভ হিসেবে আসলে কতটুকু ভালো না ভালো, আসলে সেগুলা ব্যাপার নিয়ে আমরা নেক্সট সেকশনেই কথা বলবো। সো লেটস মুভ অন টু নাদিম, আমি জাস্ট একটা ইন্টারাপ্ট করি, যেটা বললে আর কি যে ও লাস্ট ম্যাচ গুলাতে ও কিন্তু কন্টিনিউ লাস্ট 6 ম্যাচে 90 মিনিট করে খেলছে, এবং একমাত্র প্লেয়ার যে 90 মিনিট করে 6টা ম্যাচেই খেলছে, যেটা সিটির ক্ষেত্রে এই ধরনের দেখা যায় না। রুবেন ডিয়াস হলো সেই প্লেয়ার। রাইট, সো let's go into the next one. আমার একটু অ্যাড করার ছিল আর কি। তো I think only reason Mason Mount has been playing so much minutes, has been giving so much minutes because of the Pulisic injury. So I think getting in Mason Mount would largely depend on Pulisic's injury update, if he's back to training or how long his injury is actually. So I think when Lampard brought in his transfers this season, I think he has already set on his preferred front three or something like that. So I think the reason Mount has been playing very good, but the reason he's been getting so much minutes, I think is because of the Pulisic injury. Or Harvey Barnes, please. I agree with the Mount point, but আমি যেটা বলতে চাচ্ছিলাম যে this is exactly the reason আমরা কিন্তু পুলিসিচের ব্যাপারটা সেই গেম উইক 1 থেকে চিন্তা করছিলাম সে কি ফিট না, and আমরা অলরেডি গেম উইক 10 এ চলে আসছি, and yes we are still having that same conversation যে পুলিসিচ আসলে কবে খেলবে, আদৌ আসবে কিনা, কতটুকু ফিট, কারণ সে আজকে আসতেছে, কালকে নাই তো পরশুদিন মাঠের বাইরে। ঠিক আছে, সো এই করতে করতে কিন্তু অলরেডি লাইক ওই ব্যাপারটা আছে না যে আমি ট্রেন ধরবো এই 5 মিনিট পর দোষ যাচ্ছি, 5 মিনিট পরে দোষ যাচ্ছি, 5 মিনিট করতে করতে কিন্তু আমি 2 ঘন্টা পার করে দিছি, হ্যাঁ, আড্ডা দিতে। হ্যাঁ, সো ব্যাপারটা কিন্তু মাউন্টের সাথে সেম জিনিসটাই হচ্ছে যে এই 5 মিনিট পর পুলিশ আসবে, বাট এই করতে করতে কিন্তু মাউন্ট অলরেডি 10টা গেম খেলে ফেলেছে আর কি। সো দ্যাটস দ্য রিজন। আর সবচেয়ে মজার ব্যাপার, আরেকটা মজার ব্যাপার আছে যে এখন পর্যন্ত চেলসির ফ্রন্ট যে 6
ফ্রন্ট সিক্স কখনো না কখনো কেউ ইনজুরিতে পড়ছেই, কখনো কেউ ইনজুরিতে Right. পড়ছে, কখনো জিয়াক্স গেছে, তো কখনো হাভার্টস And গেছে, কখনো পুলিসিক গেছে। I have এই চিপাই চুপাই কিন্তু মাউন্ট ঠিকই কিন্তু প্রত্যেকটা ম্যাচেই খেলে গেছে। জাস্ট একটা ম্যাচে সে শুধু অফ ছিল, আর একটা ম্যাচে শুধু সাব অফ হয়েছিল, বাকি সব ম্যাচেই সে স্টার্ট করছে 10টার Right. মধ্যে। দ্যাট মিন্স Ashfaq, you are saying I have something. I have one differential to add, if I might. I think Please. recently with Chelsea's performance, with their keeping clean sheets or scoring goals, I think Tammy Abraham can be a good differential. Because Good shout. it seems Warner is playing well and playing better than on the center than he's playing he's playing on the left. So when he's playing on the left, it seems he's playing better. So when he's Tammy playing Abraham. better, and I think Tammy is playing center, I think he's a good differential option if you want to consider Right. someone. Right. No, that's a very good shout. And so নাজিম, ট্যামি আব্রাহামকে যদি আমি বলি, ট্যামি আব্রাহাম ইজ এ লিটল বিট মোর লাইক শপিং ট্রি ইউজ কার্ড। একে যতদিন ইউজ করা যায়, সেম জোতা, এরা হলো শপিং ট্রি ইউজ কার্ড, একে যতভাবে ইচ্ছা করে ইউজ করেন, কারণ এই দুইজন প্লেয়ার কিন্তু আসলেই এখন খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। রাইট, আমরা আসলে ডিফারেন্সিয়ালস নিয়ে ডিসকাস না করি, কারণ আমাদের এখনো একটা টপিক বাকি আছে, সেটা হলো ডিসকাসিং ম্যানচেস্টার সিটি অ্যাসেট। সো পারভেজ, আমি তোকে দিয়ে শুরু করছি। হোয়াট ডু ইউ থিংক, পারভেজ? ম্যানচেস্টার সিটি, রাইট, ম্যানচেস্টার সিটির যদি আমি সামনের দিকে যে গেম উইক গুলো আসতেছে, আমি যদি গেম উইক গুলা যদি আমি একটু বলি, তাহলেই অনেকের কাছে এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে আসলে ম্যান সিটির দিকে আসলে সবাই এত ফোকাস করতেছে কেন। আমাদেরও টার্গেটটা ম্যান সিটির দিকে কেন। ম্যান সিটি গেম উইক 10 এ হলো বার্নলির সাথে হোম, দেন 11 এ হলো ফুলহ্যামের সাথে হোম, দেন গেম উইক 13 তে ওয়েস্ট ব্রুমের সাথে হোম, দেন গেম উইক 14 এ হলো সাউথহ্যাম্পটনের সাথে অ্যাওয়ে, দেন গেম উইক 15 এ হলো নিউক্যাসলের সাথে হোম। দ্যাট মিন্স আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট 5-6 গেম উইকের মধ্যে তার 5টা ম্যাচ হইলো সেরকম জুসি ম্যাচ, যেগুলাতে আসলে ম্যান সিটির যে কোনো অ্যাসেটকে এখানে ভালো মতো ইউজ করা যায়। যদিও ম্যান সিটি এখন পর্যন্ত তেমন ভাবে ক্লিক করতে পারেনি, বাট ম্যান সিটি, ম্যান সিটি আসলে কতটা ডিস্ট্রাকটিভ হইতে পারে, একটা এফপিএল এর জন্য কতটা জুসি হইতে পারে এখানকার প্লেয়াররা। আমার প্রত্যেকটা সেকশনে এখানে আমাদের প্লেয়ার আছে। তো ম্যান সিটিকে নিয়ে আসলে ম্যান সিটির অ্যাসেটদেরকে নিয়ে বলার কিছু নেই। আমি জাস্ট ম্যান সিটির নেক্সট 5 বা 6 ফিকচার আমি শুধু জাস্ট বললাম, এই ফিকচার দেখলেই বোঝা যাচ্ছে যে ম্যান সিটি আসলে কেন ম্যান সিটির ডবল আপ বা ট্রিপল আপ কেন করতে যাচ্ছে না। রাইট, আমি যদি সেই ফিক্সচারকে চিন্তা করে বলি, এবং আমি যদি ফিক্সচার পার্সপেক্টিভ থেকেই কথাটা বলি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে লাইক আমরা এখন পর্যন্ত অনেক কিছুই দেখতে পাচ্ছি না, যেটা ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি, যেটা তুইও হাইলাইট করলি। তো প্রণয়, হোয়াট ডু ইউ থিংক ইজ দ্য ভায়াবল স্ট্র্যাটেজি আসলে? প্রথমে জাস্ট হচ্ছে এটা স্ট্যাটস বলে নেই যে ম্যান সিটি আসলে লাস্ট 9টা গেম উইকে টোটাল গোল স্কোর করেছে মাত্র 10টা, মাত্র 10টা, যেটা আসলে ম্যানচেস্টার সিটির কাছ থেকে কখনোই আশা করা যায় না। এবং একমাত্র মানে 2টা গোল স্কোর করেছিল, সেটা হচ্ছে লেস্টারের ম্যাচে সেকেন্ড গেম উইকে, বাট 5টা গোল কনসিড করেছিল। সো ওইটাই ছিল একমাত্র ম্যানচেস্টার সিটি যে ম্যাচে মাত্র 2টা গোল স্কোর করেছে। এখন পর্যন্ত ম্যানচেস্টার সিটি 1 গোলের বেশি স্কোর করেনি অন্য কোনো ম্যাচে। সো এটা খুবই মানে এক ধরনের আর কি আনইউজুয়াল পারফরমেন্স ম্যানচেস্টার সিটির এই অ্যাটাকিং অ্যাসেট স্টার্লিং, মাহরেজ, ডি ব্রুইনা অথবা যদি অ্যাগুয়েরোর কথা বলি, এদের কাছ থেকে আসলে এত কম গোল কখনোই আমরা আশা করি। বাট একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে ইনজুরি কনসার্ন ছিল, বিভিন্ন রকমের প্রবলেম ছিল, যার কারণে প্রত্যেকটা ম্যাচেই হচ্ছে কি ম্যানচেস্টার সিটি আসলে 100% দিতে পারেনি তাদের প্লেয়ারদের কাছ থেকে। ইভেন ফর্ম ওয়াইজে খুব একটা ভালো যাচ্ছে না। বাট নেক্সট 22 গেম উইক পর্যন্ত যদি ফিকচার বলি, খুবই মানে জাস্ট এফপিএল যদি আমরা ফিকচার ডিফিকাল্টি দেখি, এভরিওয়্যার ইউ ক্যান সি গ্রিন এন্ড গ্রিন। সো আমার মনে হয় যে ম্যানচেস্টার সিটির কামব্যাকের টাইম হচ্ছে গিয়ে এখন। ডিফেন্সিভলি অবশ্যই খুবই সলিড থাকবে, যেহেতু খুবই ইজি অপোনেন্টের সাথে খেলা। সো ক্লিন শিটের এখানে একটা বড় ফ্যাক্টর থাকতে পারে। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে অ্যাটাকিং প্লেয়ারদের জন্য আসলে এটাই টাইম মুভ অন করার। স্টার্লিং অথবা মাহরেজ অথবা ডি ব্রুইন, যার কথাই বলি না কেন, নেক্সট পিকচার গুলিতে কেউ না কেউই হচ্ছে গিয়ে কামব্যাক করবে, এবং আমার মনে হয় যে ম্যানচেস্টার সিটির আগের রূপটা ফেরত আসবে, অ্যাটলিস্ট এফপিএল পার্সপেক্টিভ থেকে। সো এটাই আসলে আমার মনে হয় যে রাইট টাইম ম্যানচেস্টার সিটির জন্য। আর
ইভেন এফপিএল ম্যানেজারদের জন্য ম্যানচেস্টার সিটিকে টার্গেট করার। সো Right. আমি এখানে আসলে অ্যাটলিস্ট বলবো যে ডিফেন্সিভলি একজনকে রাখতে হবে, আর অ্যাটাকিং এ অ্যাটলিস্ট ডি ব্রুইনা অথবা স্টার্লিং এর ভেতরেই আসলে আমার মনে হয় যে প্লেট রাখা হবে। তো মজার ব্যাপার হলো, আপনার যদি আশফাক, I'll just come back to you. আপনার যদি শিওর মজার ব্যাপার হলো যে প্রণয় আর পারভেজ অলরেডি এটা নিয়ে কথা বললি, বাট কেউ কিন্তু একবারও এখন পর্যন্ত ম্যানচেস্টার সিটির ফরওয়ার্ড লাইন নিয়ে কোনো কথা হয়নি। সো which is quite telling, আসলে ব্যাপারটা কিন্তু অনেক টেলিং। আমরা এখন পর্যন্ত অনেক অ্যাসেট নিয়ে কথা বলতেছি, বাট আমরা কারণ একবারও অ্যাগুয়েরো বা কারণ জিসাসের নাম প্রণয় একটা জিনিস ক্লিয়ার করছে যে ম্যানচেস্টার সিটি কিন্তু এখন পর্যন্ত শুধু 9টা গোল করছে, সো কথা বলার মতন ফরওয়ার্ড লাইনে আসলে কেউ নাই। হ্যাঁ, আর সবচেয়ে বাট তো আমার 9টা মনে হয় গোল সেটাই তারা স্কোর করছে এখন পর্যন্ত। সেকেন্ডলি যদি বলি যে ফরওয়ার্ড লাইনে আসলে অলরেডি ভ্যাকেন্ট পজিশনও নাই। এখন যদি দেখি যে মানে ডিসিএল এর যদি কথা বলি, ডিসিএল কে আপাতত মানে কেউই রিপ্লেস করতে চাবে না। ইভেন অ্যাগুয়েরোর সাথে আসলে ডিসিএল এর আপাতত কম্পারিজনে যাচ্ছে না। হোয়াট এভার অ্যাগুয়েরো লাস্ট যদি এফপিএল এর কথা বলি, অ্যাগুয়েরো হচ্ছে কিং অফ এফপিএল, বাট তারপরে এই সিজনের ক্ষেত্রে আসলে কোনোভাবে বলা যাচ্ছে না ডিসিএল কে মুভ করা যাবে। আমি বুঝতে পারতেছি, বাট কথা হচ্ছে যে আমাদের ভায়াবল স্ট্র্যাটেজিটা আসলে কি, মানে ম্যানচেস্টার মিড আর ডিফেন্স, নাকি ম্যানচেস্টার সিটি মিড অ্যান্ড স্ট্রাইকার? তো আমি এইটা নিয়ে আসলে আশফাককে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আশফাক, হোয়াট ডু ইউ থিংক? Well, first of all, Manchester City, well, Parvez bhaiyer কথাটা first of all আমি আসি যে Manchester City, who is Manchester City, they will score a lot of goals. Why do we always target Manchester City? কারণ হচ্ছে কি বেসিক্যালি আমাদের মাথার মধ্যে ইন্টিগ্রেটেড যে when Manchester City plays, when they play, because of the way they play, they will score 5 to 6 goals, and you want Manchester, at least a representative from the Manchester team, because you can get a chunk of those points. যেখানে 5 or 6 goals are scored, you want to get a chunk of those points. তো আমাদের মধ্যে সেটা ইন্টিগ্রেটেড হয়ে আছে, তো এই জন্য আমাদের মাথায় এখনো কাজ করে ম্যানচেস্টার সিটি ইজ ম্যানচেস্টার সিটি। নাও first of all, this is not like the other season, this is a different season. এটা number one. Manchester City is 13th এই মুহূর্তে, they are 13th in that. They have been one of the most inconsistent teams, or even though are playing good, they are not getting points. হ্যাঁ, they had some, মানে you can, মানে আপনি অনেক ধরনের এক্সকিউজ দিতে পারেন, অনেক ধরনের রিজন দিতে পারেন, তারা এই কারণে করে না, ওই কারণে করে না, জিসাস ইনজুর্ড ছিল, অ্যাগুয়েরো ইনজুর্ড ছিল, সেন্টার ব্যাক ছিল না, এটসেট্রা এটসেট্রা, বাট মানে they have been inconsistent. আর when an inconsistent team ওই level of form এ যেতে বা কিছু sometimes takes a bit of time. It's not that I won't invest in Manchester City, I'm not telling, but মানে I think we should go past the fact যে ওই যে একটা সময় ছিল না যে Manchester City is absolute necessary in a team. I think ওই জিনিসটা এই মুহূর্তে, well, with their team structure বা কিছু বা with their results, ওই জিনিসটা I don't think এই মুহূর্তে ওদের আছে যে Manchester representative are a must have. রিগার্ডিং চয়েসেস বা কিছু, আমরা আগের গেম উইক গুলো আমরা ডিসকাস করছিলাম রিগার্ডিং অন চ্যান্সেলো লাস্ট উইকেও was excellent, provided a lot of key passes. So Cancelo is a very good option if you want to invest in defense, especially people who does not have faith in the Liverpool defense right now. So like for like, Liverpool to Manchester is a good option. Ruben Dias is a good option as well. Ruben Dias missed a clear goal scoring chance last week. International break, he scored 2 goals. So he's a get and set player, or rotation risk ওইভাবে নাই। ফরওয়ার্ড লাইনে স্টার্লিং, কেভিন ডি ব্রুইন, অ্যাগুয়েরো আমি বলতাম, বাট অ্যাগুয়েরো উইথ হিজ ইনজুরি রেকর্ডস রিসেন্টলি, আই থিংক অ্যাগুয়েরো উইল স্কোর পয়েন্টস when he comes back. সবই ঠিক আছে, বাট we need to see if he is back to the old Aguero before investing in him. রাইট। সো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস প্রশ্ন করব, সেটা হলো যে তাহলে এখন আমাদের কি তাহলে এখন ট্রিপল আপ করা উচিত, নাকি ডাবল আপ করা উচিত, নাকি জাস্ট একটা লাস্ট গেম উইকে যদি আমি একটা স্ট্যাট বলি নাদিম, লাস্ট গেম উইকে কিন্তু ম্যান সিটি কিন্তু অ্যাটেম্পট ইন গোল, এটা হলো লাস্ট গেম উইকের আমি বলতেছি, সবচেয়ে বেশি ছিল 19 ছিল হলো ম্যান সিটি। তো ম্যান সিটির কিন্তু বোঝাই যাচ্ছে যে ম্যান সিটি ধীরে ধীরে তাদের অ্যাটাকিং ইয়েটা আস্তে আস্তে বাড়তেছে। এটা লাস্ট গেম উইকের যতগুলো টিম ছিল 20টা টিমের মধ্যে সবচেয়ে বেশি গোল অ্যাটেম্পট ছিল ম্যান সিটির, 19 গোল অ্যাটেম্পট করছিল এই ম্যাচে।
কিন্তু কথা হচ্ছে যে সেই গুলো আর পরিণত কবে হবে সেটাই হলো মেইন কথা। তো এই মুহূর্তে তাহলে আমাদের উইদাউট আ প্রুভেন মানে উইদাউট আ ইনফর্ম অর প্রুভেন স্ট্রাইকার সেই ধরনের ইয়া থাকে। আর ম্যানচেস্টার মানে ইভেন ইফ ইউ জাস্ট have attempts at goal, it does not relates to point. মানে Spurs had two attempts at goal, two, and they scored twice. রাইট So গোল আসলে কনভার্সেশন রেট তাদের অনেক ভালো ছিল। number of attempts and goal আসলে মানে will not necessarily give you translate into points. So আমার opinion এক্ষেত্রে should target for more informed team. Like Spurs are an informed team. Spurs still has conceded the least amount of goals in the Premier League. Chelsea is another great option since Thiago Silva has come in. Whenever Thiago Silva has played, they have looked very good defensively. So that is also another option you can choose. In fact, I genuinely consider Chelsea to be a favorite for the championship regarding their in terms of their recent performances. রাইট, এখন আমার প্রশ্নটা হচ্ছে যে শুড বি ডাবল আপ, শুড বি ট্রিপল আপ, or should we just keep one Manchester City and wait? You have one chance and just tell me. এক্ষেত্রে আমার অপশন হচ্ছে কি ইজি ফিকচার, যেটা যে উই আর হোপিং ফর আ ব্যারেজ অফ গোলস, উই আর incisively or subconsciously looking for 5 or 6 goals. I will look first, see one game, an easy fixture regarding their full lineup, see how they play, see if they score a bit of goals, and then make my transfer. Right, Parvez, double up, triple up, or just Manchester City? এখানে আসলে ডাবল আপ ট্রিপল আপের ক্ষেত্রে যে জিনিসটা আমি নাদিম বলবো, প্রথমে যদি আমি ডি ব্রুইন আর স্টার্লিং এর মধ্যে দেখি যে আমি আসলে কাকে সিলেক্ট করব, তো আমি মিডফিল্ড এবং অ্যাটাকিং, যেমন সামনে জিজাজ আছে, তো আমি বেসিক্যালি আমি মনে করি যে এখানে এই জায়গাটাতে আসলে আমি ডিফেন্সে বেশি একটা ইনভেস্ট করব, কারণ ম্যান সিটি অ্যাটাকিং এ যতটা ডেঞ্জারাস, তার চেয়ে আমার মনে হচ্ছে যে তারা ডিফেন্সিতে যেমন ক্যান্সেলো আছে, ডিয়াজ আছে, আমাদের বেশি সময় নাই, আমাদের হাতে সময় নাই। সো প্রণয়, কুইকলি ডাবল আপ, ট্রিপল আপ। পারভেজ যেটা বললো ওটা থেকে শুরু করি। আমি আপাতত হচ্ছে গিয়ে যেহেতু জাস্ট ডাবল আপ, ট্রিপল আপ, সরি সময় নাই। ওকে, I'll just keep defensive Manchester asset, then if they score I'll just get one midfielder from Manchester. Right. Okay, thank you. Thank you so much, FPL managers, and thank you everybody for joining me today. It was a good discussion. Let's see, I'm going up for triple up, but anyway, FPL managers, content আসছে, so sure, please অবশ্যই চোখে রাখবেন, and of course do follow us, and of course until then, take care. Thank you. Bye bye.